হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একদম সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম আর একটা নতুন জিনিস দেখাচ্ছি। আসলে এই জিনিসটা আপনাদের কাছে নতুন না পুরনো আমি জানি না, কিন্তু এটা আমার কাছে একদম নতুন একটা কাজ। এই কাজটা এর আগে আমি কখনোই করিনি, বা করলেও হয়তো ছোটোবেলায় সবার সাথে আনন্দে করেছি, বা সেটা অন্য একটা রকম ব্যাপার ছিল, বা আমার ব্রেনে অনেক বছর ধরে এই কাজটা নেই, বা ছোটোবেলা হয়তো আম্মু করতো বা সবাই করতো, তাদের সাথে একটু এটা করতাম। তো এই কাজটা আমি জীবনে আমার ম্যারিড লাইফে প্রথম করেছি এত বছর পরে। আমি আমার নানু বাসায় থাকাতে আমার মনে হলো যে না, এখন নানুর কাছে আমি জানলাম যে এখন তালের সিজন, তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই কাজটা করলাম যে চলো, আমরাও আসলে ছোটোবেলায় এরকম করতাম আমার মায়ের সাথে, তুমিও আমার সাথে করো। তো আমার মেয়েও দেখলাম না খুব ইন্টারেস্ট নিয়ে আমার সাথে কাজটা করছে। তো ভালো লাগলো, আমরা আসলে গল্প করলাম, অনেক ছোটোবেলার গল্প করতে করতে কাজগুলো করলাম। আসলে বাচ্চাদের নিয়ে এগুলো করা উচিত। আমার মনে হয় ওদের স্মৃতিতে একটা ভালো কিছু থেকে যাবে। হ্যাঁ, আমার স্মৃতিতে যেরকম আছে ওদের স্মৃতিতেও এরকম একটা ভালো কিছু থেকে যাবে, একটা সুন্দর মেমোরি। আসলে এই জিনিসগুলো না আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো তারপর একটু চিকেন রান্না করে নিলাম। ওটা আসলে বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু না। আর আমি এখন যে কাজটা করব এটাও আমার জীবনের প্রথম। এটাও একটা দারুণ জিনিস, আমাদের বরিশাল অঞ্চলের একটা মজার খাবার। হ্যাঁ, এটা আসলে বরিশালের বাইরে কেউ খায় কিনা জানি না। আমি আসলে কখনোই এটা রান্না করিনি। বললাম না, রেসিপিটা আমি জাস্ট নানুর কাছ থেকে একবার শুনে নিয়েছি। তারপরে আমি নিজে নিজে এটা করার চেষ্টা করেছি। আসলে একটা রেসিপি দেখা যায় আমি এটা সম্বন্ধে একটু জানি, জানার পর আমি নিজের মতো করে করি যে না, আচ্ছা ঠিক আছে, হয়ে গিয়েছে, আমি পারবো। কারণ এটা আমি ছোটোবেলা অনেক খেয়েছি। আমার আম্মু, আমার মামিরা, আমার নানু বা আমার ফুফুরা সবাই এটা রান্না করতো আমাদের এই সিজনটা। হ্যাঁ, বর্ষাকালে চালটাকে ভেজে তারপরে আবার সুন্দর করে নারিকেল আর গুড় দিয়ে রান্না করতো। আর এটাকে আমাদের দেশে বিস্কি বলে, বিস্কি সিদ্ধ। তো কাদের অঞ্চলে এই খাবারগুলো খায় বা খায় না, বা কী নামে জানে আমি জানি না আসলে। তো আমাদের কাছে খুব একটা পরিচিত জিনিস। তবে এই রেসিপিটা এখন আর কেউ করে না, আমার আম্মুরাও করে না। কারণ এখন খাওয়ার মতো বা ওই রকম এনার্জি দেওয়ার মতো এনার্জি তাদের নেই। হ্যাঁ, এই সমস্ত খাবার তারা এখন আর বানায় না, যেটা সত্য কথা। আমার ছোটোবেলায় দেখতাম প্রতি বছর সিজনে এগুলো খাওয়া হতো। তালের সিজনে তাল খেত, এই যে আরও বিভিন্ন সিজনাল ফ্রুটসগুলো খাওয়া হতো। এখন আর এগুলো কেউ খায় না, কারণ না খেলে দেখা যায় ঘরে এগুলো বানানোর মতো ওরকম আর ইচ্ছাও থাকে না। হ্যাঁ, তো আমি এখানে হাফ কেজি চাল এরকম করে ভেজে নিয়েছিলাম। আমার অনেক বেশি ভালো লাগছিল। এই চাল ভাজার ঘ্রাণটাই মনে হলো সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিল। তো তারপর নানু বললো যে এটা একটু পানিতে ভিজিয়ে মানে ধুয়ে নিতে হয়। হ্যাঁ, কোনো ময়লা টয়লা বা ধুয়ে নিতে হয়, সিস্টেমটা এরকম। ধুয়ে তারপরে যে আমি আবার পানিটা সেকে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ, পানিটা থাকা যাবে না, পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এরকম একটা স্ট্রেনারের মধ্যে আমি কিছুক্ষণ রেখে এটাকে সুন্দর করে পানিটাকে ঝরিয়ে নিব। তারপরে এই যে গুড় দিয়ে তারপর নারিকেল দিয়ে এরকম করে সুন্দর করে এটাকে জাল দিয়ে নিব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। আসলে আমরা যেরকম পোলাওতে ডাবল পানি দিই ওরকম দিতে হবে। আমি আসলে বুঝতে পেরেছিলাম না যে এইরকম একটা ভাজা চাল তো শক্ত, এটা কিভাবে আবার সিদ্ধ হবে, এটা আমার ব্রেনে আসছিল না। হ্যাঁ, যেটা তো একটা শক্ত, কিন্তু এটা যখন ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ স্ট্রেনারে ঝরানোর জন্য, তখনই কিন্তু চালটা নরম হয়ে যায়। আমি জাস্ট ডাবল পানি দিয়ে এরকম আস্তে করে চুলার উপর রেখে দিয়েছি। তারপর দেখেন আমরা আসলে যেরকম চাচ্ছিলাম ওরকম হয়ে গিয়েছিলো, একদম ঝরঝরে, আবার খুব শক্ত না, নরম নরম। জিনিসটা খুব সুন্দর একটা অবস্থা ছিল। তো আমরা আসলে যেরকম চাচ্ছিলাম বা যেরকম ফ্লেভার চাচ্ছিলাম, মুখে দিয়ে মনে হলো সেই ছোটোবেলার একটা অবস্থা। আমার হাজবেন্ড তো এত খুশি হয়েছিল
কি বলবো, আমার মনে হয় তার খুশি দেখে ভালো লাগছিল। কিন্তু বাচ্চারা আসলে এটার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট দেখায়নি। তারা বলছিল এটা কি কোনো রিচুয়াল যে এই সিজনে এটা খেতে হবে? তো ওই কথাটা শুনে আমার বেশি হাসি পাচ্ছিল যে খাবার জিনিসটা রিচুয়াল কেন হবে? বলে না তোমরা এরকম যেহেতু মাস হিসাব করে খাচ্ছ। আবার যে মাস হিসাব করার আসলে কিচ্ছু নেই, কিন্তু এই সিজনে এই ধরনের খাবারগুলো খায়। বর্ষাকালে আগে কী করতো মানুষ, বাইরে যেতে পারতো না কাজ করতে, হ্যাঁ, তো ঘরে বসে বসে তারা এইসব পিঠা পায়েস এগুলো করতো, খই ভাজতো, মুড়ি ভাজতো। আমি আসলে যত ছোটোবেলার গল্প বা প্রাচীনকালের ছোটো গল্প সব আমার নানুর কাছ থেকে শোনা, হ্যাঁ, কোন সিজনে কোনটা খাবার, কোন সিজনে মানুষ বেশি বেড়াতে আসে, শীতকালে আসলে কি খাওয়াতে হয়, বর্ষাকালে আসলে কি খাওয়াতে হয়। আসলে আমাদের অঞ্চলের সব গল্পগুলো আমি আমার নানুর কাছ থেকে শুনি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল বাসায় একটা ফেস্টিভ ভাব লাগছিল। আসলে এই ফেস্টিভটা আমি আর আমার নানুর জন্য এবং আমার হাজব্যান্ড আমরা তিনজনই খুব এনজয় করছিলাম। তো যাই হোক, বাচ্চারা এগুলোর মধ্যে ছিল না। আর পরদিন সকালে দেখেন আমার ছেলেকে দিয়ে আমি একটু পর্দাটা বললাম তুমি একটু খুলে দাও। আসলে আমি চেষ্টা করি বাচ্চাদের দিয়ে কাজ করানোর, কতটুকু ছেলে মেয়ে ওটা বিভেদ করতে ইচ্ছা হয় না, হ্যাঁ, যে না ঠিক আছে ছেলে মেয়েই কেন কাজ করবে, ছেলে কেন করবে না। তো কতটুকু পারি জানি না, চেষ্টা করি আর কি, কিন্তু আমার ছেলেটা অনেক ফাঁকিবাজ। তো যাই হোক, একটু পর্দাটা খুলে রেখে আসলাম, ওটা আবার আমার আপা আসলে ধুয়ে দিবে। আর আমি তারপর চলে আসলাম তাল দিয়ে কিছু একটা বানাবো। তো আমার হাজব্যান্ড আবার তালের রুটিটা বেশি পছন্দ করে। তো আমি তাল দিয়ে আরও একটা পিঠা বানাবো, হয়তো এই ভিডিওতে সেই রেসিপিটা আমি দেখাতে পারবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেটাও আমাদের বরিশাল অঞ্চলের একটা খাবার, কিন্তু এই খাবারটা আমি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী করছি। কারণ কি, যে যেটা পছন্দ করে খায় না, আসলে আমরা কিন্তু গৃহিণীরা বা আমরা বানিয়ে খাওয়ার চেয়ে খাওয়াতে বেশি পছন্দ করি, হ্যাঁ, যে আমি আমার পছন্দের খাবারটাকে যতটা গুরুত্ব না দিই, আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের পছন্দের খাবারটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই, হ্যাঁ। তো সেরকমই আমি চিন্তা করলাম না আগে রুটিটা বানাই, যে রুটিটা দিয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়। মানে তাদের অঞ্চলের খাবার হলো তাল রুটি, আমাদের অঞ্চলে কিন্তু কলা পাতায় খায়, আরও অনেক রেসিপি আছে। তো আমি একটু ঘি দিয়ে ভাজছিলাম, যে মনে হলো যে না একটু ঘি দিলে একটু নতুন ফ্লেভার আসবে। গ্রামে আসলে ঘি দেয় না, তারা এরকম সুন্দর করে রুটির মতো করে সেঁকে নেয়, আর তারপর ওটা আবার তাল দিয়ে খায় বা কী দিয়ে খায় আমি আসলে জানি না। আমাদের ফ্যামিলিতে তাল রুটি খাওয়াটার প্রচলনটা একটু কম, আমরা আবার অন্যরকম করে খাই তালের পিঠাটা। তো যাই হোক, হাজব্যান্ডের জন্য তার মন মতো কিছু একটা করার চেষ্টা করলাম। তো ভালো লাগছিল আসলে, যেহেতু বাচ্চাদের এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, আমাদেরই খেতে হবে বা আমাদের ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখতে হবে, কিছু করার নেই। পর্দাগুলো একটু নিয়ে নিলাম, এগুলো আসলে আপা ধুয়ে দিচ্ছিল, আমার আপার জন্য খারাপ লাগছিল। আসলে আপাকে আমার দিয়ে কাজ করাতে না অনেক খারাপ লাগে, মনে হলো না এইসব কাজগুলো আসলে তাকে দিয়ে না করে নিজে করতে পারলে ভালো লাগতো। তো তারপরের বাকিগুলো আমি নিজেই ধুয়েছিলাম। আসলে খারাপ লাগে, কেন মনে হলো যে এই বয়সে ওনারা কাজ করছে, কতটা মানুষ যদি পরিস্থিতির শিকার হয় তাহলেই করে। একটা বয়স্ক মানুষ বাসায় বাসায় গিয়ে কাজ করা, আসলে সব কিছু চিন্তা করলেই না একটা অন্যরকম খারাপ লাগে, যে এদের জন্য আসলে কী করতে পারবো বা কতটুকু করা উচিত, ততটুকু আমরা করতে পারছি কি না। তো যাই হোক, এই যে আমার এখন বর্তমান অবস্থা, প্রতিদিনই আমার একটু না একটু কাজ করতে হয়। আমি আসলে আমার যারা কাজগুলো চাচ্ছে আমি তাদেরকে দিয়ে শেষ করতে পারছি না, আমার আরও বেশি করে কাজ করা উচিত, আমি আসলে ততটা পারছি না। তো যাই হোক, আসলে আমার যারা ক্লায়েন্ট বা আমার যারা কাস্টমার তারা অনেক বেশি ভালো, কারণ আমাকে অনেক বেশি সময় দেয়। আমি যেহেতু এই কাজটা শখের বশে করি এবং খুব অল্প সময়ের জন্য করি, বা সংসার সামলিয়ে অল্প একটু সময় দিই, তো সেভাবে তাদের কাছ থেকে টাইম নিয়ে আমি করার চেষ্টা করি। তো এই যে কাজ চলছে, লিপি আপার কাজটা আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করলেও পারিনি, কারণ আমার আরও কিছু কাস্টমারের কাজ দিতে হয়েছে, মাঝখানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, আবার একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা যাক আবার কবে, আমি সপ্তাহে হয়তো একটা বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। খুব বেশি ভিডিও আসলে করতে পারবো না, যেটা সত্য কথা, নিজের উপর অতটা চাপ নিয়ে লাভ নেই, যেটা পারবো না সেটা তো পারবোই না। তো একটা থেকে দুইটা বা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতি সপ্তাহে। তো ভালো থাকবেন সবাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সবার ভালো থাকেন, মানসিক অবস্থা ভালো থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।